সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। জিয়াদ, তো বাবার কবরে পানি দিতে হবে, তাড়াতাড়ি উঠে কবরস্থানে যা, সূর্য উঠে যাবে। আমি ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে। দরফর করে উঠে বসলাম। আজ ব্ল্যাক ফ্রাইডে, মানে শুক্রবার যদি কোনোভাবে মাসের 13 তারিখে পড়ে যায় তাহলে সেটাকে ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে বলা হয়। আর এই ব্ল্যাক ফ্রাইডেতে সূর্য ওঠার আগেই আমার বাবার কবরে আমাকে পানি ঢালতে হবে। কেন এটা করতে হবে সেটার এক বড় রহস্য আছে। আমার নাম জিয়াদ, সাধারণ একটা ছেলের মাঝে অসাধারণ আমি। আমার স্পেশাল একটা ক্ষমতা আছে, এটি বলার কারণ একটু পরে জানা যাবে। লেখাপড়া করার মতো মাথা আমাকে দেয়নি, আমার সবকিছু ভুলে যাওয়ার রোগ আছে। তাই বিন্দাস ঘোরাফেরা আর ফুর্তি করেই জীবনের 21টা বছর পার করে দিয়েছে। আমি বিশ্বাস করি যারা অতীত ভুলে যেতে পারে তারা ভালো থাকে। তবে আমি দুইটা জিনিস কখনো ভুলতে পারবো না। এক হলো আমার বাবার মৃত্যু, যেটা আমার চোখের সামনে হয়েছিল, আর একটা হলো ব্ল্যাক ফ্রাইডে। এই দুটা জিনিস আমার মনে দাগ কেটে আছে। আমি তাড়াতাড়ি উঠে একটা বালতিতে পানি নিয়ে কবরস্থানে রওনা হলাম। রাস্তাঘাটে তেমন মানুষের আনাগোনা নেই এবং ভোর সকাল, শুধু মাঝে মাঝে ফজরের নামাজের কিছু মুসল্লি আসা যাওয়া করছে। অন্ধকার ভেদ করে আলোর রোশনি ফুটতে চলেছে আস্তে আস্তে। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরত্ব, কিন্তু ব্ল্যাক ফ্রাইডেতে এই দূরত্ব হয়ে যায় প্রায় 5 ঘন্টা সমান। আমি হাঁটছি বালতি হাতে নিয়ে আপন মনে। পেছন থেকে কেউ কাপা কাপা করে ডাক দিল, জিয়াদ, একটু পানি খাওয়াবে বাবা, আমি অনেক তৃষ্ণার্থ। আমি পেছনে না থেকে একটু মুচকি এসে বললাম, আপনারা জানেন আমি পেছনে তাকাবো না, তাহলে কেন শুধু শুধু আমাকে বিরক্ত করার চেষ্টা করেন প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে? এবার পেছন থেকে আরো কয়েকজন একসাথে বলে উঠল, আমরা সত্যি অনেক তৃষ্ণার্থ জিয়াদ, আমাদের একটু পানি পান করো বাবা। আমি বললাম, এত যদি তৃষ্ণার্থ হন তাহলে আমার সামনে আসেন, পেছন থেকে কেন হাজারি করছেন পানির জন্য? আমি তো পেছনে তাকাবো না, পানি চাইলে আপনারা আসেন আমার সামনে, শুধু পানি না, দুধ, ঘি, পোলা, মাংস সব খাবো। এ বলে আমি আবার হাঁটতে লাগলাম। তারা আমার পেছনে আসতে লাগলো, আমার সাথে তাল মিলিয়ে পা ফেলছেন। তারা কারা আমি জানি না, কি চায় তাও জানি না। তবে যখন 13 তারিখ শুক্রবার হয় আর আমি বাবার কবরে পানি দিতে চাই, তখন তারা আমার পিছু নাই। বারবার আমাকে পেছনে তাকাতে অনুরোধ করে, কিন্তু আমি এতটুকু জানি পেছনে তাকানো যাবে না, তাহলে আমার অনেক বড় ক্ষতি করবে তারা। হঠাৎ আমার মায়ের কণ্ঠ, জিয়াদ, আমাকে নিয়ে যা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আমাকে একা ফেলে যাস না। আমি মায়ের কণ্ঠ শুনে পেছনে তাকাতে নিচ্ছিলাম, তখনই আমার মুচকি এসে মাথা নাড়িয়ে পড়লাম। শেষ পর্যন্ত আমার মাকে ব্যবহার করে আমাকে গাড় ঘোড়াতে ব্যবহার করতে চাচ্ছিলেন আপনারা। তবে নিশ্চিত থাকেন আমি আপনাদের ফাঁদে পড়ব না। এবারে আমরা দ্রুত হাঁটতে লাগলাম। সূর্য উঠে যাবে একটু পরই। অবশেষে আমি কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালাম। এটা একটা পাবলিক কবরস্থান। যখন আমি কবরস্থানে ঢুকতে যাব তখনই প্রতিবারের মতো আর্তনাদ ভেসে আসলো আমার কানে। ব্ল্যাক ফ্রাইডেতে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত এটাই। এই আর্তনাদের শব্দ আমার টান বেদ করে কলিজা পর্যন্ত পৌঁছে কাঁপিয়ে দেয়। আমি কোনোরকম কবরস্থানে প্রবেশ করে তাড়াতাড়ি করে বাবার কবরের সামনে দাঁড়ালাম। হঠাৎ বাবার কবর থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এটি আর আগে কখনো বের হয়নি। আমি একটু চমকে গেলাম এটা দেখি। আমি যখন ধোঁয়াকে স্পর্শ করার জন্য হাত বাড়ালাম তখন আমার আঙ্গুলে হালকা একটু ধোঁয়া লাগার সাথে সাথে ঠোসা পড়ে গেল। মনে হলো যেন এটা উত্তপ্ত আগুনের শেখা। আমি চিৎকার করে আঙুল সরে নিলাম। ওইদিকে পেছন থেকে তাদের পানির জন্য আহাজারি বেড়ে চলেছে। আমার কান ফেটে যাবার উপক্রম তাদের আহাজারিতে। তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম এবং বালতি থেকে পানি নিয়ে পুরো কবরটা ভিজিয়ে দিলাম। সাথে সাথে সেই আর্তনাদ বন্ধ হয়ে গেল এবং ধোঁয়াটাও বাতাসে মিশে গেল। এবার আমি পেছনে ফিরে তাকালাম, সেখানে কেউ নেই। আমি একটা নিঃশ্বাস ফেলে আমার বাবার কবরের থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বাবা, তুমি কেমন আছো জানি না, উপরের জীবনে হয়তো ভালো নেই, আবার হয়তো আমাদের দোয়ার কারণে ভালো আছো। তোমার জন্য আমি আমার আর মা আজ 19 বছর যাবৎ এক অভিশপ্ত জীবন পার করছি। জানি না অভিশাপ থেকে কবে মুক্তি পাবো, তার দেখা কবে পাবো, সে কবে আসবে, সবকিছু অজানা। তবে আমি অপেক্ষা করব, সে আসবে একদিন আর আমি অভিশাপ থেকে মুক্ত হব। তার শেষে আমি বাসায় ফিরে আসলাম। এসে দেখলাম মা কোরআন তেলাওয়াত করছেন। আমি চুপ করে মায়ের পাশে ঘাপটি মেরে বসে রইলাম। মা তেলাওয়াত শেষ করে কিছু দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে দিল। আমি বললাম, মা, আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে, যেটার আগে কোনো ব্ল্যাক ফ্রাইডেতে হয়নি।
আমি যখন বাবার কবরের সামনে দাঁড়িয়ে তখন কবর থেকে একটা উত্তপ্ত ধোঁয়া বেরোয়েছে। এই দেখো, আমার হাতে লাগার সাথে সাথে ঠোসা পড়ে গিয়েছে। এটা কেন হলো জানি না। মা একটু চিন্তিত হয়ে কোরআনটা তাকের উপর রেখে আমার কাছে এসে বলল, সময় ঘনিয়ে আসছে রিয়াদ, খুব শীঘ্রই তারা চলে আসবে, নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখ। এই বলে মা চলে গেল নাস্তা বানাতে। আমি চিন্তার ছাপ মুখে নিয়ে বসে রইলাম। সারাদিনও বাইরে গেলাম না। ঘরে কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। হাবিত্রা, তুমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছ। আমাদের শিকারের দিকে হাত বাড়ানো তোমার উচিত হয়নি। কফিন দেখো তুমি বুঝতে পারোনি আফরিন আমাদের শিকার। আমাদের পরিকল্পনার মাঝে তুমি কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসেছ। এখন তোমাকে মরতেই হবে। আমরা এবার রাস্তা পরিষ্কার করে আফরিনকে নিতে যাব। দয়া করুন দেবী, আমি সত্যি বুঝতে পারিনি আফরিন আপনাদের শিকার। তাহলে আমি কখনো তাকে বিরক্ত করতাম না। আমাকে মারবেন না দেবী, আমি আপনাদের কাজ করতে চাই। আপনি যেভাবে বলবেন সেভাবে হয়ে সবকিছু করব। আমি ক্ষমাপ্রার্থী ডেভিড। আমি একটু দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিলাম। হাঁটু গেড়ে বসে থাকা বৃদ্ধ মহিলার নাম হয়তো হাবিত্রা, আর স্বর্ণের সিংহাসনে বসে থাকা বড় বড় দুই সিংহওয়ালা কালো কোট পরা লোকটার নাম হবে ডেভিল। আফরিন নামে কেউ আছে, সে ডেভিলের শিকার, কিন্তু হাবিত্রা হয়তো সেই শিকারকে বিরক্ত করেছে না বুঝে, তাই এখানে হাবিত্রাকে জবাবদিহি করছে ডেভিল। ডেভিল বলল, ক্ষমা করার মতো দয়ালু আমি না, তোমাকে মরতে হবে এটাই ফাইনাল। তবে একটা সুযোগ দেওয়া যেতে পারে তোমাকে। আফরিনকে বশ করার পথ সবচেয়ে বড় বাধা তোমাদের রাজকুমার গালিব, সেটা কখনোই হতে দিবে না। তোমার কাজ হবে রাজকুমার গালিবকে ঠাকানো, আফরিনকে কোনো ক্ষতি না করেই। এ কাজটা করতে পারলে ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কি না। হাবিত্রা এক বাক্যে রাজি হয়ে গেল। অবশ্যই দেবী, আমি এটা করে দেখবো। গালিবকে ঠাকুর আমার উপর ছেড়ে দিন। হঠাৎ পেছন থেকে কি আমাকে খপ করে ধরে ফেললো। আমি তাকে দেখলাম কালো মাস্ক দিয়ে চেহারা রাখা একজন লোক আমাকে ধরে ফেলেছে এবং উঁচু করে উঠে ডেভিলের সামনে ফিরে কর্কশ গলায় বলল, দেবী, এই ছেলেটা আপনাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ডেভিল তার স্বর্ণের সিংহাসন থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো। খুব ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করলো। অবাক করা বিষয় হচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। এখানে কিভাবে এলাম তাও জানি না। ডেভিল আমার চুল টেনে ধরে বলল, এখানে কিভাবে এলি তুই? আমার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। ডেভিল আবারও জিজ্ঞাসা করলো, কিভাবে এলি এখানে? এবার আমি কিছু বলতে পারলাম না। তখন ডেভিল রেগে গিয়ে আমার চুল টান দিয়ে ছিঁড়ে নিল। আমি দরফর করে উঠে বসলাম চিৎকার করে। চারিদিকে তাকিয়ে দেখলাম আমি আমার রুমে আছি। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? মাথারে প্রচণ্ড ব্যথা করছে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিলাম। এমন স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। মুখে পানিতে যখন আয়নার দিকে তাকালাম তখন মাথার দিকে চোখ যেতে দেখলাম মাথার সামনের অংশে কিছুটা চুল নেই। আমি অবাক হয়ে গেলাম, এটা কি তাহলে স্বপ্ন ছিল না? ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এগুলো আমার সাথে? সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাতের কথা আমি প্রায় ভুলে গেলাম, কারণ আমার ভুলে যাওয়ার রোগ আছে। গার্লস স্কুলের সামনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখনই ফাইনে এসে আমার সামনে দাঁড়ালো। আমার বন্ধুরা ভাবি সালাম বলে ওখান থেকে চলে গেল। আমি যেতে চাইলে আমার কলার ধরে বসিয়ে দিল। এরপর রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ফাইনা স্কুলে 10ম শ্রেণীর ছাত্র। এই পিচ্ছি মেয়েটা নাকি আমাকে পাগলের মতো ভালোবাসে। অনেক ইগনোর করার পরও আমার পিছু ছাড়িনি। বেশি জোর দেখে না, কারণ আমার বাবা পুলিশ কমিশনার। আমাকে কিছু বলতে না দেখে ফাইনা বলল, এই আপনার সমস্যা কি? কাল থেকে ফোন কেন বন্ধ? কত শতবার ফোন দিয়েছে আপনাকে? আমি কত চিন্তা ছিলাম জানেন? রাতে একটু ঘুম হয়নি। দেখেন, চোখে নিচে ন্যাচারাল কাজল দেওয়া হয়ে গিয়েছে। আসার সময় রাস্তায় কয়েকবার হাঁটার ওপর ঘুমিয়ে পড়েছিলাম। এখন যদি আপনার জন্য আমি কোন অ্যাক্সিডেন্ট করতাম তাহলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যেতেন আপনি। আমার বাবার কাছে আপনার নামে মামলা দিয়ে জেলে ভরে দিবে একদম, আর যদি কোনোদিন ফোন বন্ধ রাখেন। এক নাগাদ এই কথাগুলো বলে চড়ে চড়ে নিঃশ্বাস নিতে লাগলো। আমি ফাইনার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বললাম, আমাকে পুলিশ আর জেলের ভয় দেখে লাভ নেই। একবার স্বপ্নে দেখছিলাম আমাকে কারা যেন খুনের দেয় পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর আমি জেলের তালা ভেঙে পালিয়েছি। তারা আমাকে আবার ধরার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি বুদ্ধি করে। ফাইনা পানির বোতলটা টান দিয়ে টকটক করে খেয়ে নিল। তারপর আমার পাশে এসে বসে শান্ত গলায় বলল, জেলের তালা ভেঙেছিলেন কিভাবে? আমি বললাম, রুটি দিয়ে। এটা শুনে ফাইনার রাগের নিত চেহারাতে মুহূর্তেই হাসির ঝলক ফুটে উঠল এবং বলল, এখন বলেন ফোন কেন বন্ধ ছিল আপনার? আপনি জানেন না আপনাকে না জ্বালালে আমার দিন ভালো কাটে না? ফাইনাকে কিভাবে বলবো, গতকাল ব্ল্যাক ফ্রাইডে ছিল। এই দিনে আমি সকল নেটওয়ার্কের বাইরে থাকি।
আমি বললাম এমনি, কারণ আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, তাই বলে ফোনে চার্জও ছিল না। ফাইনা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে, আর বাহানা দিতে হবে না, এখন চলেন আমরা ফুচকা খেতে যাব, আজকে ক্লাস করব না। এই বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। একটু দূরে যেতে আমি থমকে দাঁড়িয়ে গেলাম একজন মাথাবিহীন মানুষ দেখে। ফাইনা বলল, কি হয়েছে, থামলেন কেন? আসেন বলছি। চিন্তা করবেন না, বিল আমি দেব। আমি চিটকা টান মেরে ফাইনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সেই মাথাবিহীন লোকটার পিছু নিলাম। প্রায় 5 মিনিট তার পিছু করার পর লোকটা যখন রাস্তা পার হচ্ছিল তখন অপর দিকে থেকে রং সাইডে আসা একটা গাড়ি লোকটাকে ধাপাস করে মেরে দিল। লোকটা উড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে সাথে সাথে সেখানে মারা গেল। আমি এই কারণে নিজেকে সাধারণের মাঝে অসাধারণ বলেছিলাম। আসলে আমি মানুষের মৃত্যুর আগে সবকিছু বুঝতে পারি সে মারা যাবে। যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে তখন আমি তাকে মাথা ছাড়া দেখতে পাই। লোকটা আমার চোখের সামনে চটফট করে মারা গেল। প্রতিদিন এভাবে কারোর না কারোর মৃত্যু নিজের চোখে দেখতে পাই সে মরার আগে, কিন্তু কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। জন্ম আর মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, আমি কারো ভাগ্য পরিবর্তন করার মতো কেউ না। ফাইনা ছুটে এসে বলল, আপনি আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এভাবে দৌড় এলেন কেন? আপনি কি আগে জানতেন লোকটা অ্যাক্সিডেন্ট হবে? জানলে তাকে বাঁচলেন না কেন? দেখো ফাইনা, যা বুঝি না তা নিয়ে কথা বলো না। আমি আগে থেকে কিভাবে জানবো? আমি দৌড়ে এসছি অন্য একটা কারণে, আর আমাকে বিরক্ত করা বন্ধ করো, ক্লাসে যাও। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। আমার এই গোপনীয়তা সম্পর্কে আমার মা ছাড়া আর কেউ জানে না। সোজা চলে গেলাম শহর থেকে অনেক দূরে আমার সবচেয়ে পরিচিত জায়গায়। সেখানে এমন দুইজন থাকে যারা আমাকে সবসময় সাহায্য করে এইসব বিষয়ে। একজন মা এবং তার বাচ্চা ছেলে, যে কথা বলতে পারে না, ছোটবেলা থেকে বোবা। তবে তারা মানুষ না সেটা জানি, ওদের ঠিকানা আমি ছাড়া আর কোনো মানুষ জানে না। এখন তাদের কাছে গিয়ে আমাকে জানতে হবে রাতের এই স্বপ্নের হাবিত্রা আর দেবীর সম্পর্কে। তারা আমাকে এই স্বপ্নের উত্তর দিতে পারবে। ঘন জঙ্গলে মাছ দিয়ে হেঁটে চলেছি, শুকনো পাতার খচখচ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ চোখ গেল পাশে একটা পাখির বাসা পড়ে আছে মাটিতে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং বাসটা ভালোভাবে দেখলাম। দুইটা অপরিপক্ক পাখির বাচ্চা মরে পড়ে আছে, হয়তো বাতাসে পড়ে গিয়েছে। মরা পাখির বাচ্চা সহ বাসাটাও উঠিয়ে নিয়ে আমি আবার হাঁটা দিলাম। কিছুক্ষণ পর একটা কুড়ে ঘরের কাছে পৌঁছালাম। ভেতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজে লুকিয়ে আমি বললাম, মৃত্যুর সাথে যার বন্ধুত্ব। তখনই সে মহিলা এবং তার বাচ্চা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বাচ্চাটার দিকে পাখির বাসটা দিলাম। সে খুব খুশি হয়ে একটু দূরে গিয়ে পাখির বাচ্চা দুটো খাওয়া আরম্ভ করলো। মহিলাটা বলল, কেন এসেছ? বাবা মারা যাবার পর থেকে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। প্রথম যখন বুঝতে পারলাম আমি মানুষের মৃত্যুর সময় দেখতে পাই, তখন খুব ঘাবড়ে গিয়েছিলাম, অনেক ভয় পেতাম। তখন আপনি আমাকে বুঝিয়েছেন একদিন সব ঠিক হয়ে যাবে। এর পেছনে বড় কোনো রহস্য আছে যেটা আমি সময় হলে জানতে পারবো। আমি নিজেকে অনেক বুঝিয়ে ধৈর্য ধরে আছি। আপনার কথা মতো প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে বাবার কবরে পানি দিই, কিন্তু এর কারণ আজও আমাকে বলেননি। গতকাল ব্ল্যাক ফ্রাইডে ছিল, বাবার কবরে পানি দেওয়ার সময় সেখান থেকে অদ্ভুত ধোয়া বের হয়েছে। এটা কিসের ইঙ্গিত ছিল? আর আমি স্বপ্নে হাবিতার এবং ডেভিলের কথোপকথন শুনেছি। তারা আফরিন গালিবকে নিয়ে কিছু বলছিল। এসবের উত্তর খুঁজতে এখানে আসা আমার। মহিলাটা একটা অদ্ভুত হাসি দিয়ে তার বোবা বাচ্চাকে চোখের ইশারায় সেখান থেকে ঘরে যেতে বলল। বাচ্চাটা রক্তাক্ত মুখে হাসি দিয়ে ঘরে চলে গেল। এরপর মহিলা বলল, যে রহস্য এত বছর যাবৎ মনের মাঝে নিয়ে ঘুরে বেড়াচ্ছ তার খুব নিকটে তুমি। খুব তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কয়েকদিন আগে আফরিন আর গালিব এসেছিল আমার কাছে। তুমি ভাবছো তারা কারা? আফরিন তোমার মতো একজন মানুষ হলেও গালিব তিনচপাল একজন জিন রাজকুমার। তুমি যেমন রহস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আফরিনও সেই একই রহস্যের মুখোমুখি। তাদেরকে খুঁজে বের করো, তারাই তোমাকে এই রহস্যের গোড়া পর্যন্ত নিয়ে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তাদেরকে আমি কোথায় পাবো? একজন জিন রাজকুমার আর একজন সাধারণ মানুষ একসাথে কিভাবে হলো? মহিলাটা বলল, সে অনেক লম্বা কাহিনী। তুমি যে হাবিত্রাকে স্বপ্নে দেখেছিলে তার জন্য এবার আফরিন ডেভিলের হাত থেকে বেঁচে গিয়েছে। হাবিত্রাও একজন 3 চোখ বলা জিন, কিন্তু তুমি যা বললে তাতে মনে হচ্ছে এবার আফরিনকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। আমি একটু ভেবে বললাম, তার মানে এখন সেই আফরিনকে আমার খুঁজে বের করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেদিন আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয় সেদিন বাবার সাথে আমিও মারা যেতাম যদি আপনি আমাকে না বাঁচাতেন। সেদিন থেকে আমি আপনার কাছে ঋণী। মহিলাটা আর কিছু বলতো না,
সুন্দর করে একটা হাসি দিয়ে ঘরে ঢুকে গেল। আমি উল্টো করে আবার হাঁটা দিলাম। এখন আমাকে আফরিন আর গালিবকে খুঁজে বের করতে হবে। তাদের কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে। তখনই মনে হলো আমার পেছনে কেউ আসছে। আমি থেমে গেলাম। এই জায়গায় আমাকে ভয় বা ক্ষতি করার মতো কেউ নেই, তাই ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। সেখানে কাউকে দেখতে পেলাম না। আশেপাশে চোখ বোলাতে একটা গাছের আড়ালে তার উপস্থিতি লক্ষ্য করলাম। তার জামা দেখা যাচ্ছে হালকা। আমি পকেট থেকে চাকু বের করে নিলাম। এটা সবসময় আমার সাথে থাকে। অন্যদিক দিয়ে গাছের আড়ালে গিয়ে তাকে পেছন থেকে গলা চেপে ধরে তার বুকে চাকু ঢোকাতে যাব, তখনই দেখলাম সেটার কেউ না, বরং ফাইনা। আমি গলা ছেড়ে বললাম, ফাইনা তুমি এখানে কি করছো? কিভাবে এলে এখানে? আর একটু হলে তো তোমাকে আমি মেরেই ফেলছিলাম। ফাইনা কাশতে কাশতে হাঁপ ছেড়ে বলল, আমি আপনাকে অনুসরণ করছিলাম সেখান থেকে। আপনি আসলে কে জিয়াদ ভাইয়া? আরে মহিলা এবং বাচ্চাটা কে ছিল? আমি ফাইনার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করলাম। এখানে আসা তোমার ঠিক হয়নি ফাইনা। তোমাকে বলেছিলাম আমার পিছু ছেড়ে দাও। এভাবে চলতে থাকলে আমি তোমাকে মেরে ফেলবো একদিন। তোমার পুলিশ বাবা আমার কিছু করতে পারবে না। আমি তোমাদের মতো সাধারণ কেউ না। নিজের ঘাড়ে মাথা দেখতে চাইলে আজকে থেকে আমার পিছনে বন্ধ করে দাও। ফাইনা বলো, প্লিজ আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। আমি আপনার সাথে থাকার ওয়াদা করছি সবসময়। আপনি যে হন না কেন, আমি আপনাকে হারাতে চাই না। যদি আপনি আমাকে মেরে ফেলতে চান তাহলে মেরে ফেলতে পারেন। আমি আপনার হাতে একবার না 1000বার মরতে পারি। আমি ফাইনার হাত ঝটকা মেরে বললাম, এসব সিনেমার ডায়লগ আমার সামনে মারবে না। এখান থেকে সোজা বাসায় চলে যাবে আর কোনোদিন আমার সামনে পড়বে না। তুমি আমার আসল রূপ এখনো দেখোনি। ফাইনা একটু মুচকে এসে বলল, আপনি আমার আসল রূপ দেখেননি এখনো। আমি মেকআপ ছাড়া এক রূপে থাকি আর মেকআপ ছাড়া অন্য রূপে থাকি। তাই আমার সাথে বেশি করলে আমি আমার মেকআপ ছাড়া রূপ আপনার সামনে এসে আপনাকে হার্টঅ্যাটাকে মেরে ফেলবো। আমি বিরক্ত বললাম, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? এ বলে চাকুটা সোজা ফাইনার চোখের দিকে এগিয়ে দিলাম। কিন্তু ফাইনা ভয় পাবে তো দূর, চোখের একটা পলকও ফেলল না। আবারও মুচকে হাসছে। আমি বুঝে গেলাম এই মেয়েকে ভয় দেখানো সম্ভব না। তাই চাকুটা পকেটে রেখে শান্ত গলায় বললাম, দেখো ফাইনা, আমাকে একা ছেড়ে দাও। এটা আমার জীবন মৃত্যুর ব্যাপার। আমাকে দুজন মানুষকে খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বিপদ আমাকে ঘিরে রেখেছে। এবার ফাইন একটু অবাক হয়ে বলল, কি হয়েছে আপনার? আমি তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করব। আপনি তাদের নাম ঠিকানা জানলে আমাকে বলেন। আমি বাবার কাছে বলে তাদেরকে খুঁজে বের করে দেব। তোমার বাবা কেন? এটা কেউ পারবেন আল্লাহ ছাড়া। তুমি এত বিশ্বাস করবে না, তাদের দুজনের মাঝে একজন জিন। শুধু জিন না, সে জিনদের রাজকুমার। তার নাম গালিব। আরেকজনের নাম আফরিন। সে মূলত একজন মানুষ, তবে তার পেছনে যারা পড়েছে আমার পেছনে তারাই পড়েছে। তাই তাদেরকে খুঁজে বের করা খুব জরুরি। এটা শুনে ফাইনা হেসে দিয়ে বলল, আপনি মজা করছেন তাই না? জিনের রাজকুমার, সাথে একটা মেয়ে, কিসব আজগুবি কথা বলছেন? আমাকে ভয় দেখিয়ে দূরে পাঠানোর চিন্তা তাই না? কিন্তু আমি তো ভয় পাবো না, আর আপনাকে ছেড়েও যাব না। আমি চোখ বড় বড় করে ফাইনার দিকে তাকিয়ে রইলাম। এটা দেখে ফাইনা হাসি বন্ধ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা কি সত্যি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আর কিছুক্ষণ আগে যে মহিলার বাচ্চাকে তুমি দেখছিলে, তারা কোনো মানুষ ছিল না, তারা জিন। এটা শুনে ফাইনার চোখ মুখে ভয় ফুটে উঠল। ফাইনা কান্না করে দিয়ে বলল, মুঝে আপনার ঘর জানা হ্যাঁ? আমি বললাম, হ্যাঁ। তুমি ঘরে ফিরে যাও ফাইনা। আমার সাথে থাকা মানে মৃত্যুর সাথে নিয়ে ঘোরাফুরি করা। ততক্ষণে আমরা জঙ্গল ছেড়ে এলাকায় চলে এসেছি। তখন খেয়াল করলাম 3জন লোক একসাথে হেঁটে যাচ্ছে। তাদের মাঝে 2জনের শরীরের মাথা নেই। পাশে একটা বড় বিল্ডিং এর কাজ চলছে। আমি বুঝতে পারলাম এখানে 2জন লোক মারা যাবে এখন। ফাইনাকে আর একটু বিশ্বাস করানোর জন্য বললাম, ওই যে 3জন লোক দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মাঝে তাদের 2জনে মারা যাবে। ফাইনা এবার হাসিতে বলল, তাহলে আপনি তো চাইলে তাদেরকে বাঁচাতে পারেন। ভয় যে দেখানটা দেখিয়েছেন, সেটা বিশ্বাসও করেছি। তবে এটা একটু বেশি হয়ে গেল না? ফাইনা আরো কিছু বলতে যাবে এমন সময় সেই নির্মাণাধীন বিল্ডিং এর ওপর থেকে বড় একটা লোহার পাইপ পড়লো ওই লোকগুলোর উপর। একজন সরে যেতে পারলেও বাকি 2জন সরতে পারেনি। পাইপটা তাদের 2জনের মাথা একদম থেতলে দিয়েছে। তাই সেখানেই তাদের মৃত্যু হয়। এটা দেখে ফাইনা প্রচন্ড ভারাক্ত চেহারা আমার দিকে তাকালো। আমি একটু এসে বললাম, আমি চাইলে তাদেরকে বাঁচাতে পারতাম, কিন্তু সেটা হতো আল্লাহর তাকদীরের বিরুদ্ধে। তাতে ভাগ্যে মৃত্যু লেখা ছিল, তাই তারা মারা গিয়েছে। আর হ্যাঁ, আমি তোমাদের সবার চেয়ে আলাদা একটা জগতে বসবাস করি। আশা করি আজ থেকে আমার থেকে একটু দূরে থাকবে। বুঝেছ মেরি গরিবের আলিয়া ভাট? এই বলে ফাইনাকে বাসার দিকে পাঠিয়ে আমি চলে আসলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল।
বাসে এসে মাকে সব খুলে বললাম। মা বলল, যেহেতু সময় ঘনিয়ে এসেছে তাই তোর চিন্তা করা দরকার নেই, তোকে কষ্ট করে তাদের খোঁজা লাগবে না, তারাই তোকে খুঁজে নেবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সামনের মাসের 13 তারিখেও শুক্রবার পড়েছে। এর আগে এমনটা কখনো হয়নি, তা না 2টা ব্ল্যাক ফ্রাইডে। তাই সামনের ব্ল্যাক ফ্রাইডেতে কিছু হতে চলেছে, প্রস্তুত থাকতে হবে সবকিছুর জন্য। এখন চিন্তা করিস না, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে শুয়ে পড়। আমার অস্থিরতা বেড়ে চলেছে, কি হতে যাচ্ছে সামনে, আমি কি নিজেকে বাঁচাতে পারবো? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।